পরের উইকেই আমরা বাজেট উইকে ঢুকে পড়ছি, তাহলে আজকে আমি কয়েকটা স্টক নিয়ে আলোচনা করব। কিছু আপনাদের প্রশ্নে যে স্টকগুলো বারবার উঠে আসে সেই স্টকগুলো নিয়ে একটু আলোচনা করব। মার্কেটের নিফটির আলোচনা তো থাকবেই, তার সাথে সাথে মানে কিভাবে বাজেটকে অ্যাপ্রোচ করা যায় তা নিয়েও কিছু এই ভিডিওতে বলবো, মন দিয়ে অবশ্যই শুনবেন। তো প্রথমেই বলে রাখি যে দেখুন, বাজেট তো একটা ব্যাপার আছে, হ্যাঁ, এবার ফুল ফ্লেজ বাজেট হবে না, তবে বাজার আগে থেকেই মনে করে রেখেছে যে বাজেটে কি সেক্টরের উপর সরকারের ফোকাস থাকতে পারে। তার জন্যই দেখবেন যে রেলওয়ে স্টকগুলো একটু বেশি নাচানাচি করছে। এই জিনিসগুলো আছে যে রেলওয়ে সম্পর্কে ভালো একটা হবে, সেটা বাজার আগে থেকেই হয়তো ডিসকাউন্ট করে রেখেছে। তো ব্যাপারটা হলো, বাজার তো মানে এই বাজেটের আগের উইকে কেমন পারফর্ম করলো সেটা নিয়ে একটু আলোচনা করব, কারণ কালকে শুক্রবার, কালকে ছুটি। তো আজকে মোটামুটি এই উইকের শেষ হলো এবং এই মাসের যে শেষ এক্সপায়ারিও আজকে হয়ে গেল। জানুয়ারি মাসের এক্সপায়ারি তেমন ইভেন্টফুল হয়নি। শেষ 15-20 মিনিটের যে ব্যাপারগুলো থাকে সেটা ছিল, যেমন এই যে শেষ 15-30 মিনিটে যে একটু উপরের দিকে বাড়া সেটা ছিল, কারণ অনেক শর্ট হয়ে আছে, তারপর একটা শর্ট কাভারিং এর মতো একটা হলো, ঠিক আছে, ব্যাস এটা হয়েই মার্কেট কিন্তু আজকে সারাদিন যদি দেখা যায়, ফার্স্ট হাফে যদি দেখা যায়, এখানে খোলার পর থেকে কিন্তু ক্রমাগত নিচের দিকে এসেছিল, তারপর সাইডওয়েজ হয়ে যায়, মানে এক্সপায়ারির খেলা শুরু হয়ে যায় এবং লাস্টের দিকে তো মানে সাইডওয়েজ হয়েই বন্ধ হয়। তেমন খুব একটা উল্লেখযোগ্যভাবে কিন্তু মার্কেট আজকে বন্ধ হয়নি। 21,400 লেভেলটা ক্রিটিক্যাল। যদি 21,400-এর উপরে বন্ধ হতো তাহলে বলা যেত যে একটু ভালো ক্লোজিং হয়েছে। এখনো যে গেল রব করার কোনো মানে হয় না, যে মানে ট্রেন্ড নেগেটিভ হয়ে গেছে এরকম কিছু নয়, ঠিক আছে। ট্রেন্ড নেগেটিভ এখনো হয়নি, একটু বুল মার্কেট চলছে, তাতে একটু নর্মাল কারেকশন 22,100 থেকে একটু কারেকশন হয়ে নিচে এসেছে, ব্যাস এইটুকুনি বলা যায়, ঠিক আছে। তো নিফটি তো ঠিক আছে, কিন্তু নিফটির বাইরে মানে বাজারের বাইরে যে অন্যান্য স্টকে কিন্তু আসল খেলাগুলো চলছে, সেই স্টক নিয়েই আলোচনা করব কিছু। প্লিজ ভিডিওকে লাইক অবশ্যই করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি মাঝে মাঝেই লাইভ মার্কেটে আসি, লাইভ স্ট্রিমিং করি, তার নোটিফিকেশনগুলো আপনার কাছে চলে আসবে যদি সাবস্ক্রাইব করে রাখেন চ্যানেলকে। আচ্ছা, প্রথমে আপনি জানেন আমি প্রায় বাজেটের আগে দুটো ভিডিও আমি আপনাদের সামনে মনে হয় রিলিজ করেছি। বাজেটের আগে স্পেশাল কিছু স্টকের পার্ট 1 অ্যান্ড পার্ট 2, সেই ভিডিওটা এখনো না দেখে থাকলে দেখে নেবেন। আমি ভিডিওটা এই ভিডিওর এন্ড স্ক্রিনেও দিয়ে দেবো। সেখানে আমি কিছু স্টক নিয়ে আলোচনা করেছিলাম, তার মধ্যে প্রধান একমাত্র ছিল, মানে ওয়ান অফ দ্য প্রধান ছিল একটু পিএনবি কিন্তু এখানে কারেকশন দিয়েছিল এবং সেই কারেকশনের দিন এই যে আমি সবসময় বলি যে কারেকশন একটু এন্ট্রি হবে, কারেকশনে আমি এন্ট্রি করেছিলাম, কারণটাও বলছি। দেখুন আগের যে এই আগের এই সাপোর্টে এসেছিল, সাপোর্ট এই আপনার 100 কাছাকাছি, 99 100 এরকমের কাছাকাছি, সেখানে এন্ট্রি হয়েছিল এবং তারপরের দুদিন কিন্তু বেশ ভালো গ্রিন ক্যান্ডেল করেছে। আজকে যে বন্ধর ক্লোজিং কিন্তু দিয়েছে 105 টাকা 80 পয়সায়, 105 টাকার উপরে। অ্যাডজাস্টেড ক্লোজিং যদিও 104 টাকা 50 পয়সায় হয়েছে, কিন্তু এমনি যে লাস্ট টিক প্রাইসটা এসেছিল সেটা কিন্তু বেশ ভালো এসেছিল। এবং যদি পজিশনে আমার হোল্ডিংয়ে যান, এই চ্যানেলেই একমাত্র এই চ্যানেলেই ওয়ান অফ দ্য এই চ্যানেলেই যে এখানে শুধুমাত্র আমি আপনাদের সাথে স্টক শেয়ার মানে জাস্ট বলে দিয়ে চলে যাই না, জাস্ট লার্নিং পারপাসে আমি নিজেও কিন্তু সেই স্টকগুলোর মধ্যে কিছু স্টকে, সবগুলোতে তো করা যায় না, কিছু স্টকে আমি নিজেও সুইং ট্রেড করি বা ইনভেস্টমেন্ট করি, সব কিন্তু করা হয় নিজের পয়সা খরচ করে। দেখতেই পেয়েছেন, এটা দুদিন আগেও বলেছি, আমার কাছে মোটামুটি 750 কোয়ান্টিটির পিএনবি ছিল, তাতে কিন্তু 3,200 টাকার মতো প্রফিট আসছে, যেটা কিন্তু যথেষ্ট ভালো। আমি হ্যালো নিয়েছিলাম এবং হ্যালে আমি কিন্তু অ্যাড করিনি। দেখুন মাত্র হ্যালে লস চলছে, কেনা দামের থেকে নিচে চলছে, কিন্তু সেটা মাত্র 500 টাকার মতো। এটা থেকেই বোঝা যায় যে আমি কি সুন্দরভাবে একটা অ্যালোকেশনটা করেছে। এই অ্যালোকেশন ব্যাপারটা খুব জরুরি, একটু ছোট্ট করে বলিনি। যখনই আপনারা সুইং ট্রেড করবেন, যে চার্টে খুব একটা কনভিকশন থাকবে না, যেমন হ্যালটা ভালো কোম্পানি, সবই ঠিক আছে, কিন্তু আমি বলেছিলাম হ্যালের চার্ট দেখে যে উপরের দিকে এটা কনসলিডেট করছে না ডিস্ট্রিবিউশন হচ্ছে, সেটা আমরা ঠিক বোঝা যাচ্ছে না, এটার কনফার্মেশন এখনো আসেনি। হ্যালের চার্টটা একটু এর ফাঁকে বলে দিই,
হ্যালের চার্টটা যদি দেখি, এইখানে এটা ডেইলি চার্ট, উপরের দিকে এখানে অনেক দিন ধরেও কিন্তু টাইম স্পেন্ড করছে। এবার সেখানে মানে কনসলিডেট করে উপরের দিকে ব্রেকআউট এরকম একটা ব্যাপার হতে পারে, বা উপরের দিকে করে নিচের দিকে ব্রেকআউট, কোন দিকে ব্রেকআউট বা ব্রেকডাউন দেবে অনেকটা বলা মুশকিল। এখানে সাপোর্ট জোনও আছে, কিন্তু সাপোর্ট জোন আছে সেটা টেকনিক্যাল বলছে, কিন্তু বাজার কি বলছে সেটা তো ইম্পর্টেন্ট। আমি আপনি বললেই তো হবে না যে এখানে সাপোর্ট, সেটাই তো মেন নয়। বাজার কি সেই সাপোর্টটা মানছে সেটা ইম্পর্টেন্ট, যেটা আমি আমার স্টুডেন্টদেরও বলি, আপনাদের ইউটিউবের দর্শকদেরও বলছি যে সাপোর্ট রেজিস্ট্যান্স বলে কোনো মানে হয় না। কোনো কিছু তো আজীবন সাপোর্ট থাকে না, আর আজীবন রেজিস্ট্যান্সও থাকে না। তো সেই জন্য দেখতে হবে। তাই জন্যই কনভিকশন একটু কম বলে, তাই জন্য ওই জল ম্যাপার ব্যাপার বলেছিলাম। তাই জন্যই কিন্তু এখানে যদি দেখেন, আমি কিন্তু হোল্ডিংসে এখানে এলেই দেখা যাবে আমি কিন্তু অত্যন্ত কম পরিমাণে পিএনবির তুলনায়, কথা বলছি পিএনবির তুলনায় অত্যন্ত কম পরিমাণে কিন্তু আমি শেয়ার এখানে অ্যাকুমুলেট করেছিলাম, যার জন্য হরে দরে পোর্টফোলিওতে বা সুইং ট্রেডিং এর যে দুটো স্টক আমি এইখানে নিয়েছিলাম তাতে কিন্তু ভালো লাভ হয়েছে। আপনাদের কাছে এই থাকলো, কালকে ছুটি 26শে জানুয়ারি একটা স্পেশাল ভিডিও রিলিজ হবে, যেখানে আমি আরও দুটো স্টকে আপনাদের সুইং ট্রেডিংয়ের জন্য করেছি, এবং সেখানে একটা বড় অ্যামাউন্ট প্রায় 15 লক্ষ টাকার মতো কিন্তু সেখানে সুইংয়ে ব্যাপারটা করা আছে। সেটা আমি পুরো কার্যকারণ, কেন ট্রেডটা করা হলো, কি কারণ, চার্টে কি দেখে আমি নিয়েছি, চার্ট প্লাস পারিপার্শ্বিক পরিস্থিতি যেটা বলি সেটা কি ছিল, চার্টের বাইরেও তো অনেক কিছু জিনিস থাকে একটা স্টক নেওয়ার পিছনে, সে সুইংয়ের জন্যই নিন বা ইনভেস্টমেন্টের জন্য নিন, কি কারণ ছিল, সব কিছু এক্সপ্লেন করে কালকে ভিডিওটা রিলিজ করব। মন দিয়ে কিন্তু অবশ্যই দেখবেন। আর যদি ভিডিওকে এখনো ভালো লাগে প্লিজ একটু লাইক অবশ্যই করবেন, যেখানে জেনুইনলি আপনাদের সাথে সবকিছু আমি শেয়ার করি। তো চলুন, এই মানে সেম ক্যান ব্যাংকও আমি বলেছিলাম, ক্যান ব্যাংকও ওয়ান অফ দ্য পছন্দের আমার। আর একটা কথা এখানে বলে রাখি অ্যাজ আ ডিসক্লেমার, এই চ্যানেলে বা এই ভিডিওতে আমি যে স্টক নিয়েই কথা বলি না কেন, যেগুলো নিয়ে আলোচনা হোক না কেন, শুধুমাত্র লার্নিং পারপাসের জন্য বা আপনাদের অ্যানালিসিস পারপাসে বলি। কি নেবেন কি নেবেন না, কতটা নেবেন না সব আপনাদের উপর ডিপেন্ড করছে। নিজেদের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের অ্যাডভাইস নিয়েই কাজ করবেন। আমি করছি বলেই যে আপনাকে করতে হবে, আমি বলেছি বলেই যে আপনাকে সেই স্টকটাই ভালো না, সেটা নয়। আমি কিছু পয়েন্ট বলি, সেগুলো মাথায় রেখে একটু অ্যানালিসিসটা করবেন, প্রোজ কনস সব কিছু বলে তারপর ডিসিশন নিজে নেবেন, এইটা কিন্তু বলা থাকলো। আর যদি সুইং ট্রেড বা ইন্ট্রাডে করেন, যাই করেন, স্টপ লস ছাড়া কাজ কিন্তু করবেন না, এটা কিন্তু বারবার বলছি, ঠিক আছে। আর টোটাল আমি যেটা করি, টোটাল পোর্টফোলিওর বা আপনার যে টোটাল অ্যাসেট মানে ট্রেডিং অ্যাসেট আমি বলছি, ট্রেডিং যে করেন তার অ্যাসেটের 2%-এর বেশি কিন্তু একটা ট্রেডে রিস্ক রাখাটা ঠিক নয়, সে অপশান হোক, সুইং ট্রেড হোক, যাই হোক, এটা কিন্তু মাথায় রেখে একটু কাজটা করবেন। আচ্ছা, তো এইটা হলো ব্যাপার। আজকে রেলওয়ে স্টকগুলো খুব ভালো করেছে, সেগুলো একটু ছুঁবো। ইরকন তো 3-4%-এর মতো প্লাস ছিল। রেলটেল একসময় 14%-এর মতো প্লাস ছিল, তারপর আবার একটু কমে 10% হয়েছে। এবার এখন কিন্তু এই রেলওয়ে স্টকগুলো এখন এই মুহূর্তে, যাদের আগে থেকে পজিশন নেওয়া আছে তাদের তো ঠিক আছে, এই মুহূর্তে কিন্তু রেলওয়ে স্টকগুলো একটু আনপ্রেডিক্টেবল হয়ে যাচ্ছে। রিটেল ট্রেডার বা রিটেল ইনভেস্টরদের পক্ষে কিন্তু একটু মুশকিল হয়ে যাচ্ছে, মানে যারা নতুন স্পেশালি তাদের জন্য এই ভোলাটিলিটিটা হ্যান্ডেল করতে পারবেন না। সোজা কথা, দেখুন অনেকে হয়তো পারবেন, বেশিরভাগ লোক পারবেন না। কেন বলছি, আজকে এই রেলটেল স্টকটাই আমি যদি নিই, 14% বেড়েছিল, তো মানুষ যদি 14% বাড়ছে দেখছি নিয়ে নিল, তারপর দিনের শেষে আবার 3-4% কারেকশন করে নিল, তাহলে তখন মনে হবে বাবা 3-4% ডাউনে আমার বন্ধ হচ্ছে পোর্টফোলিও, ঠিক আছে, এরকম হতে পারে। প্লাস রেলের মধ্যে ধরুন আইআরসিটিসি কেউ নিয়ে ফেললেন, আজকে অন্য রেলওয়ে স্টক গ্রিনে বন্ধ হয়েছে, আইআরসিটিসি প্রায় ফ্ল্যাট বন্ধ হয়েছে, তাহলে মনের মধ্যে একটু খচখচ করবে, এর বাবা কি ঠিক করলাম না করলাম। সুতরাং এখন কিন্তু রেলওয়ে স্টকগুলো একটু ট্রিকি হয়ে যাচ্ছে, কারণ সবকিছুই 300%, 400%-এর মতো অনেক স্টকই রিটার্ন দিয়ে দিয়েছে। তারপর এই ভোলাটিলিটিটা কিন্তু থাকবে, মানে ওঠা আবার নেমে যাওয়া। যেমন আজকেই আমি দেখছিলাম ইরকন একটা সময়, আজকে যদি আমি দেখি, এই দেখুন আজকে ইরকন একটা সময় 250 টাকার উপরে ট্রেড করছিল, তারপর আবার যখন নেমে আসে 244 এসবে নেমে আসে, আর ওই উপরের দিকে হয়তো 255 এরকম দিকে যায়। তো এই 10 পয়েন্টের যে সুইং, সেটা ছোট স্টকের ক্ষেত্রে অনেকটাই হয়, 3-4%-এর সুইং কিন্তু অনেকটা এফেক্ট করে যায়। তো
তো সেইটা মাথায় রাখবেন। সেই সুইংগুলো যারা হ্যান্ডেল করতে পারেন না বা মনে হয় যে না এটা হয়ে যায় মানে এতটা আমি হ্যান্ডেল করতে পারবো না সুইংগুলো, আমি মানে পোর্টফোলিওটা ওই গ্রিন সবুজ এরকম হচ্ছে, এই ভোলাটিলিটিটা দেখতে পাচ্ছি না, তাদের যে জোর করে রেলওয়ে স্টকগুলোতে করতে হবে টিভিতে বলছে বলে, সব চ্যানেলে বলছে বলে, তার কিন্তু কোনো মানে নেই। ট্রেড মানে হচ্ছে নিজেকে চেনা। আমিও তো রেলওয়ে স্টকে ট্রেড করতে পারতাম ইদানিং, কিন্তু এখন না করে আমি কেন পিএনবিতে করলাম? কারণ ঠিক আছে, ওইটা একটু আপনাকে চিনতে হবে যে আপনি কি ধরনের ট্রেডার, আপনার স্বভাবের সাথে সেই স্টকটা মানাচ্ছে কিনা। আপনি যদি খুব একটা ভোলাটিলিটি পছন্দ না করেন তাহলে একটা শান্ত ধীর সেরকম স্টক আপনার জন্য দরকার। তো এরকম মাইন্ডসেটের উপরও অনেকটা নির্ভর করে, না হলে কি হবে, স্টকটা নিতে পারবে না, নিলেন তারপর 1-2 দিনের মধ্যেই হয়তো ছেড়ে দেবেন, তারপর দামটা বেড়ে গেল। এটা আকসারই হয়, এটা সবার ক্ষেত্রেই হয়, আমি তাও একটু বললাম। ঠিক আছে, চলুন পরের স্টকগুলো। আরভিএনএল আজকে ঠিক দেখুন, উপরে দেখুন এই লেভেলটা দেখুন, উপরে 310 টাকা ছুঁয়েছিল, 310 টাকা ছুঁয়েছিল, সুন্দর গ্রিন ক্যান্ডেল করছে। কেউ যদি এইসব জায়গায় নেয় দিনের শেষে 301 টাকায় বন্ধ হয়েছে, হয়তো ধরে রাখলে পরে দাম পেয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এই সময় যে এই ভোলাটিলিটি, আজকের দিনে যখন সে বাড়ি যাবে তখন তো তার মনটা একটু খচখচ করবে, এই বাবা 3-4% একটু ডাউনে এই করলাম। তাই জন্য আমি বলছি এখন রেলওয়ে স্টকগুলো একটু ট্রিকি হচ্ছে। সাপোর্টে নিলে তাও মোটামুটি ঠিক আছে, কিন্তু উপরের দিকে নিলে একটু এরকম ভোলাটিলিটি কিন্তু ফেস করতে হবে। আচ্ছা, এবার বলি, যাদের নিচে পজিশন আছে ট্রেডিং স্টপ লস রেখে করা যেতে পারে, আমি হলে তাই করতাম, কোনো অসুবিধা নেই। বাজেটের আগেটাকে একটু প্রফিট বুক করাও যায়, তবে আমার মনে হয় না যে মানে রেলওয়ের স্টোরিটা যে এখানেই শেষ হয়ে যাচ্ছে বলে মনে হয় না। হ্যাঁ, একটু কম সময় অনেকটা বেড়ে গেছে, এটা তো ফ্যাক্ট, তো সেই অনুযায়ী ট্রেডিং স্টপ লস দিয়ে নিতে হবে। আচ্ছা, একটু আইডিএফসি ফার্স্ট ব্যাংক নিয়ে বলি। আজকে কিন্তু আইডিএফসি ফার্স্ট ব্যাংক একটু প্রথম ঘুরে দাঁড়াবো ঠিক বলবো না, একটু নিজেকে দাঁড় করানোর ব্যাপারটা দেখিয়েছে। ভালো, এখন ডেইলি চার্টে 200 মুভিং অ্যাভারেজে আছে, মোটামুটি খারাপ সময় নয় অ্যাকুমুলেশন করার। যদিও নিচের দিকে যদি 60 টাকায় চলে আসে, কথার কথা বলছি, অতটা আসবে এটা বলছি না, যদি আসে কখনো পাওয়া যায় তাহলে তো খুবই ভালো হয় 60 টাকা এলে অ্যাকুমুলেশনের জন্য। কারণ রেজাল্ট সবকিছু ঠিকঠাক আছে, খুব একটা খারাপ যে হয়েছে তা নয়। মার্কেটের রিয়াকশন যদি আপনারা জানেন, এলএনটিতেও এরকম হয়েছিল। এলএনটি যদি আপনাদের মনে থাকে, এলএনটি কিন্তু আপনাদের সামনে আমি 2000 টাকা থেকে তখন থেকে বলছি, 3-4 মাস আগের কথা, এমন কিছু বেশি না, তার মধ্যে একটা লার্জ ক্যাপ স্টক দ্বিগুণ হয়ে যাবে 2000 থেকে প্রায় 4000 বলতে পারেন, 3600 3700। তো মানে ভাবা যায় না, একটা লার্জ ক্যাপ স্টক, ভালো ভালো স্টক এমনিতে তো সবই ঠিকঠাক আছে। সরকারের ইনফ্রাস্ট্রাকচারের উপর জোর এই বাজেটে হলেও হতে পারে, জানা মানে ভোটের আগে তো এরকম থাকে, তা হোক বা না হোক, সব কিছু মেজর প্রজেক্ট বা এই বলুন ভারতের যদি কোনো বড় কাজ হয় সেখানে এলএনটি কে বাদ দিয়ে ইনফ্রাস্ট্রাকচার বলুন, ম্যানুফ্যাকচারিং বলুন, সেগুলো কিন্তু ভাবা যায় না। তো ঠিক আছে, আর ছোটবেলা থেকে এই কোম্পানিটা আমরা দেখছি, তো ঠিক আছে, বা এটাও ভালো কোম্পানি। তো এই স্টকগুলো আলোচনা করলাম। আর কিছু কেমিক্যালস, আর কিছু সেক্টর নিয়ে আলোচনা করবো, একটু আইটি সেক্টর নিয়ে আলোচনা করি। আইটিতে আলোচনা করলেই যে স্টকটার কথা প্রথম আপনাদের প্রচুর প্রশ্ন আসে সেটা হচ্ছে উইপ্রো। কেউ উইপ্রো হয়তো এখন নেন, কেউ হয়তো উইপ্রো অনেকদিন আগে থেকে আছে। অনেকদিন আগে থেকে এলে তো কোনো অসুবিধা নেই, এখন তো বিক্রি করে পালিয়ে যাওয়ার কোনো মানে হয় না। যখন আপনার 700 টাকা থেকে যারা ধরে আছেন, আমি তাদের কথা বলছি, তো এর জন্য ঠিক আছে। যারা নতুন করেছেন তাদের জন্য আমার মনে হবে যে যদি ইনভেস্টমেন্ট পারপাসে হয়, ইনভেস্টমেন্ট পারপাসে উইপ্রোর থেকে আরো অনেক ভালো কোম্পানি আছে। ইনফোসিস, এদের রেজাল্ট ভালো করছে, ইনভেস্টমেন্ট পারপাসে আমি পার্সোনালি ওইগুলো দেখবো। রেজাল্ট উইপ্রোর মানে ওদের তুলনায় উইপ্রোর খুব একটা ভালো হয় না, তো সেক্ষেত্রে উইপ্রোটা অ্যাভয়েড হবে নতুন যারা নিতে আসছেন ইনভেস্টমেন্ট পারপাসে, তার মানে কারণ অনেক ভালো অপশন আছে তাদের হাতে। আচ্ছা, আর যাদের পুরনো নেওয়া আছে তাদের জন্য বলবো ঠিক আছে, এতটা পেইন যখন করেছেন, এই কোয়ার্টারের রেজাল্টটা একটু ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে উইপ্রো, তাই ঠিক আছে। যদিও রেজাল্টের দিনের যে হাইটা হয়েছিল তারপরে একটু কনসলিডেট করেছে, তাও রেজাল্ট কিন্তু এই কোয়ার্টারে খুব একটা খারাপ হয়নি।
ইনফোসিস টিসিএস নিয়ে কিছু বলার নেই, ভালো কোম্পানি, একটু সময় দিতে হবে, কারণ আইটি সেক্টর 2022-এর পর একটু দাঁড়িয়ে গেছে, তো ঠিক আছে, এরকম প্রত্যেকটা সেক্টরেরই এরকম সাইকেল চলে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, কয়েকটা এফএমসিজি সেক্টরের কিছু স্টক নিয়ে বলি। তার মধ্যে ধরুন এশিয়ান পেইন্টস, আপনাদের অনেকেরই হয়তো আছে পোর্টফোলিওতে। এশিয়ান পেইন্টস, তারপর এইচইউএল, হিন্দুস্তান ইউনিলিভার, ডাবর, আইটিসি, এগুলো নিয়ে একটা বাস্কেটের আমি একবারে বলে দিই। সবকটারই চার্ট আমার দেখা আছে। এইগুলো এক একটা সময় থাকে, যেমন আইটিসির একটা সময় ছিল যখন সারা বাজার আপনার ডাউনওয়ার্ড মুভমেন্টে চলছিল, নিফটি ফিফটি সব 2022 একটু কারেকশন মোডে চলছিল, তখন কিন্তু আইটিসি 60% রিটার্ন দিয়েছে এক বছরে। 60%, ভাবতে পারেন কতটা আউট পারফর্ম। এইচইউএল কেও দেখবেন, এফএমসিজি সেক্টরগুলো তখন ধরে থাকে বাজারকে, তার একটা সাইকেল আছে। কিন্তু এখন সাইকেলটা চলছে একটু রিস্ক অন, মানে সেখানে ইনফ্রাস্ট্রাকচার, ম্যানুফ্যাকচারিং, এই জিনিসগুলোর উপর, যেগুলো কঠিন শিল্প যাকে বলে, হ্যাঁ, সেগুলোর উপর করছে। আর তখন আগে একটু সফটের উপর চলছিল, যেমন এফএমসিজি, এটা হচ্ছে মানে আপনার কোনো কিছু মনে আসছে না যে কি করব কি করব, চোখ বুঝে কোনো একটা সেক্টরে করতে হয়, তার সেটা এফএমসিজি হয়, যে চোখ বুঝে মতো, মানে ডিফেন্সিভ সেক্টর, ডুবে যাওয়ার মতো তেমন নয়। যতই রিসেশন হোক, লোকে নুন চাল ডাল খাওয়া ছাড়বে না, সাবান তেল মাখা ছাড়বে না, তো সেই জিনিসগুলোর ব্যাপার আছে। তো এর মধ্যে নেসলে, কোলগেট সব কিছুই আসে, কিন্তু ওইগুলোর এখন সাইকেলটা আবার একটু পিছিয়ে ব্যাকফুটে চলে আসে। তখন যেমন আইটি আর এফএমসিজি ভালো চলছিল 2022-23-এ, এখন একটু ইনফ্রাস্ট্রাকচার, ম্যানুফ্যাকচারিং, তার যে কনস্ট্রাকশন, এই জিনিসগুলো ভালো চলছে। এনবিসিসি সরকারের একটা স্টক যেটা ভালো করছে, সেটার দিকে এইগুলো ভালো করছে, ঠিক আছে। তো এক একটা সাইকেল এরকম থাকে, তবে স্টকগুলো যে খারাপ হয়ে গেছে তা নয়, যাদের আছে ঠিক আছে, আবার এদের সাইকেল আসবে, তখন আবার এরা বাজারকে আউট পারফর্ম করবে, তখন দামটা এতটা বেড়ে যাবে, তখন হয়তো আর ধরতে পারবেন না। তো এখন যখন স্টকগুলো কোনো একটা যদি টার্গেট থাকে, আমার যদি পার্সোনালি টার্গেট থাকতো যে এশিয়ান পেইন্টস আমি নেব, তাহলে এই সব সময় আমার জমা করার সময়, যখন স্টকগুলো দাঁড়িয়ে আছে, কেউ সেই নিয়ে কথা বলছে না, ঠিক আছে। তো আশা করি এবার কেমিক্যাল সেক্টর নিয়ে বলবো। তার আগে একটা ঘোষণা আপনাদের সামনে করি। মিউচুয়াল ফান্ড নিয়ে খুব শীঘ্রই মিউচুয়াল ফান্ডের উপর আমার একটা পুরো ভিডিও সিরিজ আপনাদের সামনে সাথে আসছে। প্লিজ আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন, কমপ্লিটলি একটা প্লেলিস্ট আমি মিউচুয়াল ফান্ডের বলবো, একদম শুরু থেকে, মানে একদম মিউচুয়াল ফান্ডের অ ক খ কি জিনিস না জিনিস, তা থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলে পুরো জিনিসটার উপর একটা ভিডিও সিরিজ থাকবে, একটা আলাদা প্লেলিস্ট করা থাকবে আমার চ্যানেলে। আশা করি আপনাদের সেটা উপকার হবে। যদি সেটা চান তো প্লিজ এই ভিডিওর নিচে একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। আচ্ছা, এবার 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 আসি কেমিক্যাল সেক্টর। আর এই ভিডিওটাকে প্লিজ একটু লাইক অবশ্যই করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, কারণ কালকে কিন্তু আমি যে দুটো স্টকে মোটামুটি 15 লক্ষ টাকার মতো সুইংয়ের জন্য করেছি, সেইটা নিয়ে আলোচনা হবে কালকে। তো তার নোটিফিকেশন তো আপনাকে পেতেই হবে, তার জন্য এই চ্যানেলকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে রাখবেন। তো কেমিক্যাল সেক্টর নিয়ে যেটা নিয়ে বলছি, সেটা নিয়ে একটু কথা বলি। কেমিক্যাল সেক্টরের মধ্যে যে স্টকগুলোর আমি কথা বলি, একটা স্টকের উদাহরণ দিই, সবকটা স্টকেরই চাল প্রায় এক, ঠিক আছে। আমি একটার উদাহরণ দিই, সেটাই হবে, মানে অ্যাজ এ এক্সাম্পল, দীপক নাইট্রাইট, মানে ডার্লিং অফ দ্য স্ট্রিট ছিল কি এখনো অনেকের আছে, মানে প্রায় মানে 3-4 বছরে 5 গুণ হয়ে গেছে দীপক নাইট্রাইট, সুন্দর মানুষকে রিটার্ন দিয়েছে। কিন্তু এখন ইদানিং, আমি একটু উইকলি চার্টে আসি, তাহলে হয়তো বোঝা যাবে। হ্যাঁ, এখন ইদানিং একটু দাঁড়িয়ে গেছে। এবার প্রবলেমটা হলো, মানুষ এটা দেখছে না যে এইখান থেকে যে এরকম বেড়েছে 2019-এর পর, পোস্ট কোভিডের সময় থেকে সে যে এরকম স্ট্রেট লাইনে বেড়েছে, এইটা কেউ দেখছে না। এখন যে একটু দাঁড়িয়ে আছে, সেটা নিয়ে সবার মনে প্রশ্ন, যে কি হলো, কেন চলছে না স্টকটা। এটা যারা নতুন তারাই বেশি প্রশ্নটা করেন, পুরনো তারা জানেন যে মার্কেট কনসোলিডেট করে, স্ট্রেট লাইনে সবকিছু সবসময় বাড়ে না, এবং এই কনসোলিডেশন ফেজ কোনো স্টকে কয়েক মাস থেকে শুরু করে কয়েক বছর চলতে পারে, খুব স্বাভাবিক ব্যাপার। কারণ এই যে জার্নিটা হয়েছিল, এখানে কয়েক গুণ দাম তার বেড়েছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তারপর সে এরকম ভাবে যে সে কনসোলিডেট করছে, এটা কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার। এখনো কি কিছুদিন কনসোলিডেট করতে পারে? আমার মতে তো আরো কিছুদিন কনসোলিডেট করতে পারে।
কোনো অসুবিধা নেই। এবং করলেও স্টক বা কোম্পানি যে খারাপ হয়ে গেছে বা কেমিক্যাল সেক্টর উঠে গেছে তা কিন্তু নয়। সেম অ্যাপ্লিকেবল লক্ষ্মী অর্গানিক থেকে নিয়ে আরও আপনি যা 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 রিসেন্ট টাইমে যা কেমিক্যাল সেক্টরের নাম শুনেছেন কোম্পানিগুলো যেগুলো ভালো, সেগুলো প্রত্যেকটারই দেখবেন মোটামুটি এই প্যাটার্ন। তারা এখন অনেক বেড়ে গেছে, তারপর তারা এখন কনসলিডেট করছে। ঠিক আছে, এরকম করে কোনো এক সময় ব্রেকআউট দেবে, তখন আবার একটা নতুন বুলরান তাদের মধ্যে চলে আসবে। কিন্তু এই কনসলিডেশন ফেজটা কতদিন চলবে বা কত বছর চলবে সেটা কিন্তু আমাদের কাউর জানা নেই। সুতরাং স্টকগুলো ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু এগুলো কনসলিডেট ফেজে আছে, এগুলো করে আলাদা কিছু বলার নেই। একদিন কোনোদিন 3% বেড়েছে দেখেই যে তার মধ্যে ঝাঁপিয়ে পড়তে হবে। ধরুন কেউ ঝাঁপিয়ে পড়লো, যেহেতু তার যদি জিজ্ঞেস করি আপনার নজরিয়া কতদিন ধরে রাখার, 2 সপ্তাহ বা 1 সপ্তাহ। এবার 1 সপ্তাহে যে দীপক নাইট্রাইট ফাটাফাটি রিটার্ন দিয়ে দেবে, সেটা তো মানে এরকম রিটার্ন দিয়ে দেবে সেটা তো মানে ভাবাটা ভুল। কারণ এরা কনসলিডেশন ফেজে আছে। কনসলিডেশন ফেজে তেমন কোনো চার্ট প্যাটার্ন থাকে না, সাপোর্ট থেকে ওঠে আবার রেজিস্ট্যান্স থেকে নামে, এরকম ভাবেই চলে। ঠিক আছে, মানে সাইডওয়েজ টু কনসলিডেট যাকে বলে। তবে কোম্পানি খারাপ না, ভালো। ওকে, তো আশা করি জিনিসটা বোঝা গেল। আচ্ছা, একটু একটু অন্য স্টক নিয়ে কিছু আলোচনা করি। একটা স্টক, তার মধ্যে মানে কার শিল্প, গাড়ি শিল্প নিয়ে কথা বলি, সেটা হচ্ছে টাটা মোটরস। সবার জানা আছে, আমি 400-500 টাকার লেভেল থেকে এই চ্যানেলে বলছিলাম, এখন সেটা 800 টাকার মতো আছে, এখনও ভালো আছে। টাটা মোটরস খারাপ নয়, টাটা মোটরস যথেষ্ট যথেষ্ট ভালো। টাটা মোটরসে চলে আসি। টাটা মোটরস যথেষ্ট ভালো কোম্পানি, এখনো ভালো আছে, স্ট্রেট লাইনে বাড়ছে, উইকলি চার্টেই দেখতে পাচ্ছেন বুলিশ চার্ট প্যাটার্ন। মাঝে মাঝে কারেকশন তো কিছু 20-30 টাকার এমনি হতেই পারে, 800 টাকার স্টক, সেটা কোনো বড় ব্যাপার নয়, বরং কারেকশন হলে ভালো, উপর থেকে ফ্রথটা বেরিয়ে যায় তো ঠিক আছে। কারেকশন মাঝে মাঝে হবে, মাঝে মাঝে বাড়বে, এমনিতে কোম্পানি। তবে এই কোয়ার্টারে দেখবো রেজাল্ট কেমন করে, দেখা যাবে, ঠিক আছে। আর এর মধ্যে এমএনএমও আমার ভাল লাগে। অন্য আর স্টকের নাম বলবেন না, কারণ সবকটাই আমার যে ভাল লাগতে হবে তা তো নয়, যেগুলো ভাল লাগে আমি আপনাদের সাথে এমনিই বলি। আচ্ছা, এইবার আরেকটা সেক্টর বা আরেকটা কিছু স্টক নিয়ে আলোচনা করি। সেটা আমার কাছে আসেই যে ছোট ছোট যে স্টকগুলো, যেগুলো হচ্ছে ইয়েস ব্যাংক, সুজলন, এই জিনিসগুলো। তো আমি বলবো ছোট ছোট কোম্পানিতেই যদি হয়, মানে ইয়েস ব্যাংকে তো আপনি ভালোবাসেন বলে ইয়েস ব্যাংকে আসতে চান তা তো নয়, বা সুজলনকে আপনি ভালোবাসেন, সুজলনের ব্যবসাটা আপনার হেভি লাগে তার জন্য তো আসছেন না। যেহেতু ছোট টিকিট সাইজের স্টক, টাকা মানে কম টাকায় অনেক বেশি সংখ্যক শেয়ার পাওয়া যাবে এবং হট করে অনেকটা বেড়ে যেতে পারে, হয়তো ডবল হয়ে যেতে পারে, এইটা ভেবে আপনারা করছেন। তাহলে সেটাই যদি করতে হয়, তাহলে সরকারের অনেক কোম্পানি আছে, কনস্ট্রাকশন কোম্পানি, যেগুলো ভালো করছে। এনবিসিসি একটু কম টাকায়, হুডকো কম দামে, এই জিনিসগুলো আছে। আমার মনে হয় এইগুলোর ভিজিবিলিটি অনেক বেশি। যে কোম্পানি পিএনবি আছে, আচ্ছা 100 টাকার তো স্টক, হ্যাঁ পিএনবি আছে, অন্যান্য আছে। তাই বলছি, মানে বুঝতে পারছেন এর থেকে আমি কি বোঝাতে চাইছি, যে আমার কনভিকশন খুব একটা নেই সুজলন বা ইয়েস ব্যাংকের প্রতি এখনো। ব্যবসাটা ওরা চালাচ্ছে, এবার চালাক, তার বদলে তো অন্যান্য অপশন আছে। এই যে রেলওয়ে স্টকগুলো এই দিল, ইভেন এলএনটি 4 মাসে প্রায় টাকার 80-90% বেড়ে গেছে। হ্যাল কত বেড়ে গেছে, তাহলে তার তুলনায় আমি অন্যান্য জায়গায় থাকবো কেন, সেটা একটু ভেবে দেখতে হবে। আমি সেরকম থাকি না, তাই জন্যই বললাম। হ্যাঁ, পুরো পোর্টফোলিওর একটু 2-5% নিয়ে একটু ইয়েস ব্যাংকে করছেন, এই করছেন শর্ট টার্মের জন্য, সেটা আলাদা ব্যাপার, সেটা আমি বলছি। আমি সিরিয়াস ইনভেস্টমেন্টের কথা বলছি। সিরিয়াস ইনভেস্টমেন্ট আমার মনে হয়, সিরিয়াস ইনভেস্টমেন্ট আমি সিডিএসএল এ করবো রাদার দেন আমি এখানে করবো। এটা আমার পার্সোনাল চয়েস, প্লিজ কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছি না, এটা আমার পার্সোনাল মতামত। যাই হোক, সিডিএসএল এর যখন কথা উঠলোই, সিডিএসএল এ একটা প্রশ্ন এসেছিল যে কোন লেভেলটা অ্যাকুমুলেট করার একটু ভালো সময়। কারণ জানেন আমি আমার চ্যানেলে 400 টাকা থেকে বলা শুরু করেছিলাম, সঞ্জয় টক্স হিন্দি যে চ্যানেলটা ছিল সেখান থেকে। তারপর এই চ্যানেলেও যখন শুরু করি 800-900 টাকা, 1000 টাকায় অনেকবার বলেছি, 1600 টাকা করে ছুঁয়ে তখন সে কারেকশন ফেজে ছিল, তখনও বলেছিলাম। যাই হোক, তো তারপর এই সব জায়গায় আমি নিজে অ্যাকুমুলেট করেছিলাম। তারপর তো এখন বেড়েছে, আবার নিচে আসছে। কোথায় এলে ভালো জায়গা আবার কারেকশন? তো 1400 লেভেলটা ভালো মোটামুটি। যদি 1400 লেভেল কারেকশন হয়, এখনো 1700 টাকায় চলছে, মনে হয় না আসবে। যদি আসে, শেয়ার মার্কেটে কখন কি হবে বলা যায় না, যদি আসে তো ভালো অ্যাকুমুলেশনের জায়গা।
ঠিক আছে, আমিও একটু বেশি অ্যাড করব সেখানে। তাছাড়া এমনিতে তো নিচে থেকে যাদের অ্যাড করা আছেই, আপনাদের যারা চ্যানেলকে ফলো করেন হয়তো, তাহলে তো তারা সুন্দর, ঠিক আছে, ইনভেস্টমেন্ট পারপাস অত তো প্রতিদিনের দাম দেখে তো লাভ নেই, এটা তো লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কোম্পানি ভালো, সব কিছু ঠিক আছে। এর সমসাময়িক প্রোটিয়ান কোম্পানি, সেটাও ঠিক আছে মোটামুটি, একটু কম দামে যখনই কারেকশন পাওয়া যায় একটু নেওয়ার জন্য বা অ্যানালিসিস পারপাসে দেখা যেতে পারে। এমনিতে সে তারও বিজনেস কিন্তু খারাপ নয়, ঠিক আছে। তো আশা করি আপনাদের মোটামুটি ভিডিওকে ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করে দেবেন, আর প্লিজ কমেন্ট করে জানাবেন যে আপনাদের কোনো স্টকের উপর প্রশ্ন থাকলে, তাহলে আমি স্টকগুলোকে নিয়ে আলোচনা করে দেবো মোটামুটি। আর প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওকে লাইক করে দেবেন। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।